একই সঙ্গে আপনারা সাথী সংঘ ক্লাবের পক্ষ থেকে আজকে এই কবিবরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন, তার জন্য আমি সংঘের প্রত্যেক সদস্যকে, সমস্ত কর্মকর্তাকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এতক্ষণ সঞ্চালনা করছিলেন আমাদের সবার প্রিয় অরিন্দম হীরা, তিনি সংঘের সভাপতিও। আচ্ছা, এবং একই সঙ্গে সাথী হালদার, যাদের সঞ্চালনা আপনারা এতক্ষণ ধরে উপভোগ করেছেন, এবং নিচে যারা বসে আছেন এই অঞ্চলের সমস্ত দর্শক, সমস্ত অধিবাসীবৃন্দ, প্রত্যেককে আজকের এই শুভ দিনে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা আজকে যার জন্মদিবস পালন করছি, যাকে আমরা স্মরণ করছি, এটা আমাদের কাছে অত্যন্ত ভাগ্যের বিষয় যে আমাদের প্রত্যেকের ঋণ রবীন্দ্রনাথের প্রতি কখনো শেষ হবে না। আমরা যেদিন থেকে স্কুলে যাওয়া শুরু করি, আমাদের হাতে যে বইটা আসে, একটা হলো বিদ্যাসাগরের বর্ণপরিচয়, আর তারপরেই আসে রবীন্দ্রনাথের সহজ পাঠ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন সংস্কৃত ভাষা এবং অনেক কঠিন ভাষা থেকে একটু একটু করে আমাদের অক্ষর, বর্ণ এগুলো চিনতে শিখিয়েছেন, শব্দ চিনতে শিখিয়েছেন, ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠের মধ্য দিয়ে এত সহজভাবে আমাদেরকে অ আ ক খ চিনতে শিখিয়েছেন, বলতে শিখিয়েছেন এবং পড়তে শিখিয়েছেন। ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া। এত সুন্দরভাবে অ আ আমাদের কাছে অত্যন্ত পরিচিত হয়ে উঠেছে। তারপরে ছিল হর্ষই দীর্ঘই বসে খাই ক্ষীর খই। প্রত্যেকটি ছোট ছোট ছেলেমেয়েরা এবং আমরাও আজকে যারা পড়াশুনো করছে, আর আমরা যারা স্কুল কলেজ পড়াশোনা যারা শেষ করেছি, প্রত্যেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে অত্যন্ত ঋণী, এবং এই ঋণ কখনো শোধ করা যাবে না। এটা শুধু সহজ পাঠ নয়, সহজ পাঠের পরবর্তী সময় আমরা যখন 2, 3, 4 বা তার পরবর্তী সময় হাই স্কুল থেকে শুরু করে কলেজ যেখানেই পড়াশোনা করি না কেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার লেখা বিভিন্ন গল্প, বিভিন্ন কবিতা, পদ্য, ছোট গল্প কোথাও না কোথাও আমাদেরকে পড়তে হয়েছে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে কোনো সিলেবাস লেখা সম্ভব না কোনো সরকারের পক্ষে। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আমাদের কাছে গ্রহণীয় একজন মাস্টারমশাই হিসেবে, একজন লেখক হিসেবে, সেই রবীন্দ্রনাথ ঠাকুর যখন নিজে পড়াশুনো করতেন, তিনি কিন্তু আমাদের মতো এরকম স্কুল কলেজের গণ্ডিতে পড়াশুনো করেননি। তিনি সম্ভ্রান্ত পরিবারে জন্মেছেন। কলকাতার দি ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে তিনি ভর্তি হয়েছেন, কিন্তু সেখানে বেশি দিন তিনি স্কুলে পড়াশুনো করেননি। তার বাবা মায়েরা তাকে বাড়িতে একজন আলাদা লোক দিয়ে, তার দেখাশোনার ভার দিয়ে, বাবা মায়ের থেকে দূরত্ব বজায় রেখে তাকে আলাদাভাবে মানুষ করেছেন। যেখানে তাকে পড়াতে, বাড়িতে পড়াতে মাস্টারমশাইরা আসতেন, নিজে কোনো দিন বিদ্যালয় শিক্ষার সঙ্গে সেরকমভাবে তিনি নিজেকে মিলিয়ে নিতে পারেননি। পরবর্তী সময় সেখান থেকে একটু একটু করে তিনি সেই জল পড়ে পাতা নড়ে, তার প্রথম এই 4টি শব্দ, সেখান থেকে তার কবিতা লেখা শুরু বলে আমরা যেটা জানতে পারি। এবং পরবর্তী সময় তিনি এত কবিতা, এত গান, এত কিছু লিখেছেন। যে সময় ভারতবর্ষ পরাধীনতার অন্ধকারে ডুবে আছে, ব্রিটিশরা তারাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, সেটা যখন রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজিতে অনুবাদ করেন, ব্রিটিশরা যখন সেটা পড়তে পারে, তারা তার সমাদর করতে শুরু করে দেয় এবং বিভিন্ন পুরস্কারে ভূষিত করেন। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন জমিদার বাড়িতে জন্মেছিলেন ব্রিটিশদের সময়, ব্রিটিশদের অধীনে তাদের জমিদারি ছিল, কিন্তু তিনি কোনোদিন সেই অধীনে থেকে তাদের মতো চলতে শেখেননি। তিনি ভারতবর্ষ যখন ব্রিটিশদের হাতে বন্দী, সে সময় তিনি বিপ্লবীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তার গানের মধ্য দিয়ে, তার লেখার মধ্য দিয়ে, এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসুকেও তিনি অনুপ্রাণিত করেছিলেন বিভিন্ন লেখার মধ্য দিয়ে। এরকম একটা মানুষ যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সরাসরি অংশগ্রহণও করেছেন। যখন ভারতবর্ষকে ব্রিটিশরা দুটো ভাগে ভাগ করতে চেয়েছে 1905 সালে, যে ভারতবর্ষ থেকে আমাদের এই বাংলাকে দুটো ভাগে ভাগ করে দেওয়ার সে একটা চক্রান্ত করলো, হিন্দু এবং মুসলমান এই দুটো জাতের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করা হলো। তখন সমস্ত বাঙালি, সে হিন্দু হোক মুসলমান হোক, রবীন্দ্রনাথ ঠাকুর সবাইকে নিয়ে গঙ্গার ঘাটে
সম্প্রীতির বন্ধন, রাখি বন্ধন উৎসব করলেন, যে হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ করা যাবে না, সবাই এই ভারতবর্ষের মানুষ। এইভাবে একের পর এক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের, তার তো গানের কোনো শেষ নেই, দেশোদ্যোবোধক গানের শেষ নেই, যেগুলো আপনারা এখানে হয়তো এর আগে শুনেছেন, বা তার সঙ্গে হয়তো এখানে অনেকে নৃত্য পরিবেশন করেছে আপনাদের সামনে। এরকম একটা মহান মানুষ, যিনি পরবর্তী সময়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, যেখানে একদিকে বিশ্বভারতীতে 12 থেকে 14টি ভাষায় এখন পড়াশুনো করানো হয়, ঠিক একইভাবে শান্তিনিকেতনের পাশে তিনি শ্রীনিকেতন তৈরি করলেন। দেখবেন বিভিন্ন সময় শ্রীনিকেতনের বিভিন্ন বিজ্ঞাপন দেখা যায়, শ্রীনিকেতনের শাড়ি, শ্রীনিকেতনের ব্যাগ, বিভিন্ন কিছু। গ্রামের মানুষ তারা তাদের হাতের কাজ, বিভিন্ন ধরনের কুটির শিল্প, সেখানে গরিব মানুষ অনেক কিছু তৈরি করতে পারত বোলপুরে। তাদের জিনিসগুলো যাতে আরও ভালো হয়, সেগুলো যাতে বাজারে বিক্রি করা যায়, তাদের জন্য তিনি শ্রীনিকেতন তৈরি করলেন। তো একটা মানুষের কত দিকে তার মন রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তার কি বলবো প্রতিভার কোনো শেষ নেই। অনেকে তাকে মুনি বা ঋষির সঙ্গেও তুলনা করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। তো আমরা সৌভাগ্যবান যে আমরা বাংলায় জন্মেছি এবং রবীন্দ্রনাথের লেখা পড়ে আমরা বড় হয়েছি, এবং তার কাছে আমরা সবসময় ঋণী। আরও একটা বিষয়, যে রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা গান একটা ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, একটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আরও একটা গান সেটা শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত। তো এরকম মানুষ খুব কম আছে যার লেখা গান পৃথিবীর 3টি দেশে জাতীয় সঙ্গীত হিসেবে সেই দেশের রাষ্ট্রনায়করা বিবেচিত করেছে এবং গ্রহণ করেছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথী সংঘ ক্লাব, আপনারা পাড়ার সমস্ত শিশুদেরকে নিয়ে তাদের আরও অনেক বেশি মানসিক বিকাশের জন্য, কেউ গান করতে পারে, কেউ নাচ করতে পারে, যে যেমন পারে, কেউ হয়তো একটু অভিনয় করতে পারে, তাদের সবাইকে এই যে সুযোগ করে দেওয়া হলো, তার জন্য আমি সাথী সংঘ ক্লাবকে ধন্যবাদ জানাই। এবং আপনাদের সবাইকে, আপনারা এতক্ষণ ধরে এখানে অনুষ্ঠান দেখছেন, ছোটদেরকে উৎসাহ দিচ্ছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে শেষ করলাম। নমস্কার।